কিছুদিন আগেই একটি কাপল এসেছিল এই বাড়ির সামনে। তো যখন এই দুইটা কাপল এসেছিল ওদের বাড়ির সামনে, তখন এই ছেলেটা, যার নাম থাকে জিম, একটা খেলনা বন্দুক নিয়ে ওদের দিকে এগিয়ে যায়। তারপরে ওই কাপলদের ভেতর থেকে ছেলেটা, অর্থাৎ যে লোকটা থাকে, সেই লোকটা ছেলেটাকে বলে ওঠে যে তোমার মা বাবারা কোথায়। কিন্তু জিম ওখানে ওদের সামনে শুধুমাত্র দাঁড়িয়ে থাকে, কোনো জবাব দেয় না। ওই দিন রাত্রেই জিম তার ছোট বোনের সাথে করে ওই বাসার সব দরজা জানালা খুব ভালোভাবে বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে ছিল কিছু বাচ্চাদের মতো দেখতে জম্বিজ। ওই জম্বিগুলা যে কোনো সময় ওদের বাসার মধ্যে ঢুকে যেতে পারত। তারপরে রাতটা কেটে যায় আর সকালের সিন দেখানো হয়। সকালে জিম উঠে ওর বন্দুকের গুলির ম্যাগাজিনগুলো চেক করছিল। তারপরে আমাদের কাছে এটা রিভিল হয় যে ওইটা আসলে কোনো খেলনা বন্দুক না। তারপরে সকালে মিলে দুইজন ভাই বোন খেলা করছিল। খেলা করতে করতে ওরা দেখে যে আবারও ওই কাপলটা ওদের বাসার সামনে ফেরত এসেছে। তো এবার ওই কাপলটা এসে অনেক বেশি জোর জবরদস্তি ওদের সাথে করতে থাকে আর বেশি প্রেশার দিয়ে বলে যে তোমাদের মা বাবা কোথায়। তখন জিম একটা মিথ্যা কথা বলে যে আমার মা বাবা শহরের ভেতরে গিয়েছে জিনিসপত্র আনতে। কিন্তু এই কথা শুনে ওই কাপলরা ওর কথা কিছুতেই বিশ্বাস করে না। আর তখনই ওই মেয়েটা, অর্থাৎ ওই মহিলাটা, একটু মুচকি হেসে বলে যে এখান থেকে টাউন অনেক দূরে, তো আমরা এখানে তোমাদের মা বাবা না আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করি। তারপরে ওই কাপলটা ওই দুজন ভাই বোনকে সাথে নিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে ঢোকার পরে ওরা যখন দেখে যে এই বাড়িতে একদম সব কিছু ওয়ার্কিং, ইলেকট্রিসিটি, ফুড সব কিছু অ্যাভেলেবেল, তখন ওরা ডিসাইড করে ফেলে যে ওরা এখানেই থাকবে। ওই লোকটা, যার নাম থাকে জ্যাক, তো জ্যাক বলে যে আমি বাইরে যে গাড়িটা লুকিয়ে আসছি। তো এই দুজন কাপলকে দেখে মনে হচ্ছিল হয়তো এরা কারোর দেখে ভয় পাচ্ছে। তারপরে দেখানো হয় যে রাত হয়ে গেছে এবং জিম লুকিয়ে লুকিয়ে ওই কাপলসদের কথা শুনছে। আর ওই কাপলদের কথা শুনে মনে হচ্ছিল ওরা এই জায়গাটা অনেক বেশি পছন্দ করেছে। তারপরে দেখানো হয় যে জিম ওর ছোট বোনকে একটা সেফ জায়গায় লুকিয়ে রাখে। আর এইটাই ওই স্বভাব ছিল ওই দুইজনের, যেটার কারণে ওরা দুইজন খুব ভালোভাবে বেঁচে ছিল এতদিন। তার পরের দিন সকালের সিন দেখানো হয় যেখানে ওই দুজন কাপলরা মিলে খুব সুন্দরভাবে ওই দুই বাচ্চার জন্য খাবার রেডি করে বসেছিল, এমন ভাব করে যেন কি ওই বাসাটা ওদের নিজেদেরই। তো এই নরম সরম জিমটা তখনই ওদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলে বসে। তারপরে আবার রাতের সিন দেখানো হয়। তারপরে দেখানো হয় যে জিম অদ্ভুত একটা কথা বলছে যে এখন কি সময় হয়েছে। তারপরে দেখানো হয় যে ওর কুকুরটা ওর কাছে আসে আর ওকে একটু শুকার পরে মাথা উপর নিচে করে। তারপরে দেখানো হয় যে জিম ওর ছোট বোনকে সাথে সাথে কোলে নিয়ে ওদের ওই সেফ রুমটাতে ওর বোনকে রেখে আসে। কিন্তু তারপরে দেখানো হয় যে ওই দুজন কাপল খুব খুশি মনে বসে আছে রুমের ভেতরে, কিন্তু ওরা জানতো না যে এখান থেকেই শুরু হতে যাচ্ছে একটা টুইস্ট। তারপরে ওই মহিলাটা বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে দেখে যে জানালার পাশে অনেকগুলা জম্বি ওদেরকে অ্যাটাক করার জন্য কাতরাচ্ছে। তারপরে মেয়েটার কাছে মনে হয় যে হয়তো যদি লাইটটা আমরা অফ করে দিই তাহলে জম্বিরা আমাদেরকে দেখতে পারবে না। তারপরে ও লাইটটা অফ করে দেয়। কিন্তু তারপরে দেখানো হয় যে পেছন থেকে ঘরের দরজা আস্তে করে খুলে যায়। তখন জ্যাকের কাছে মনে হয় যে কিছু একটা অদ্ভুত হতে চলেছে। তারপরে জ্যাক ওর পকেট থেকে ওর পিস্তলটা বের করে এগিয়ে এসে সব কিছু দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ওর প্রেমিকা মাটিতে পড়েছিল রক্তাক্ত অবস্থায়। তারপরেই ওই কাপলরা এই স্টোরি থেকে সম্পূর্ণ মিলিত হয়ে যায়, অর্থাৎ ওদেরকে আর পরে দেখানো হয় না। তারপরের দিনের সিন দেখানো হয় যেখানে জিম আর ওর বোন এমন বিহেভ করছে যেমন কি কিছু হয় নাই। তারপরে ওরা আবার যথানিয়মভাবে বাইরে খেলাধুলা করছিল। তারপরে দেখানো হয় যে আরও একজন মানুষ ওদের ঘরে ঢোকার চেষ্টা করে। তো ওইখানে যে লোকটাকে দেখানো হয় ওই লোকটা অনেকক্ষণ ধরে আইসের ভেতরে একটা থাকার জায়গা খোঁজাখুঁজি করছিল। লোকটা খোঁজাখুঁজি করতে করতে জিমদের এই বাসাটা দেখতে পায়। আর জিমদের বাসার সামনে এসে ও যখন দাঁড়ায় তখনই ও জিমের ছোট বোনকে দেখতে পায় ওর সামনে দাঁড়িয়ে হাসছে। তো জিমের ছোট বোনকে হাসতে দেখে ও খুব অবাক হয়ে যায়। তারপরে ওর গলায় একটা জিনিস এসে লাগে আর যার কারণে ও অজ্ঞান হয়ে যায়। আর এটাই ছিল জিমের সেই বন্দুকের একটা ডার্ট। আর এটা আরেকটা ট্রিক্স ছিল জিমের এই ওয়ার্ল্ডে বেঁচে থাকার জন্য। তারপরে এই লোকটা যখন আবার অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে তখন ও দেখে যে জিম ওর দিকে বন্দুক তাক করে বসে আছে। তারপরে জিম ওকে কিছু কোয়েশ্চেন করার পরে জানা যায় যে এই লোকটার নাম আদান হলো একটা স্পেশাল ফোর্সের সৈনিক। ও ওর ওয়াইফকে খোঁজার জন্য উত্তরের দিকে এগোচ্ছে।
জিম একটু অবাক হলো, কারণ ওর কাছে মনে হলো যে এই মানুষটা একটু সবার থেকে আলাদা, কারণ এই আদান ওদের কাছে কোনো রকম কোনো খাবার অথবা থাকার জায়গা চায়নি। আদান শুধুমাত্র ওর গানটাকে ফেরত চাচ্ছিল। তখন জিম ওর সাথে একটা ডিল করে যে আমাদের এই বাড়িতে তুমি যদি আবার ইলেকট্রিসিটি ফেরত দিতে পারো তাহলে তোমাকে তোমার গান ফেরত দিয়ে দিব। তারপরে আদান ওকে জিজ্ঞেস করে যে তোমার মা বাবা কোথায়। তো এবার আর জিম মিথ্যা কথা বলে না, ও বলে যে আমার বাবা একজন বিজ্ঞানী ছিল যে কিনা অনেক আগে থেকেই নিখোঁজ ছিল, আর আমার মা ছিল একজন সুরক্ষা কর্মী যে কিনা একটা মিশনে গিয়েছিল কিছুদিন আগে, আর খুব জলদি তার ফিরে আসার কথা ছিল। তারপরে আদান একটা জিনিস খেয়াল করে যে এই পুরো বাড়ির ইলেকট্রিসিটি সাধারণত ট্রেডমিল দিয়ে তৈরি করা হয়ে থাকে। তারপরে আদান দেখতে পায় যে জানালার বাইরে একটা জম্বি হেঁটে বেড়াচ্ছে। আদান আর এক সেকেন্ডও দেরি না করে একটা লোহার রড নিয়ে ওই জম্বির মাথায় মেরে জম্বিটাকে মেরে ফেলে। তারপরে আদান যখন জম্বিটাকে মেরে রুমের ভিতরে ফেরত আসলো তখন জিম ওর উপরে একটু রেগে যায়, আর রেগে যে বলে যে তুমি ওকে মেরে কেন ফেললা, এই সবগুলা গ্লাস বুলেট প্রুফ, যত জম্বি আসুক না কেন এই গ্লাস ভাঙবে না। এই ছেলেটার এই কথাগুলো শুনে আদান ওর জন্য একটু মায়া ফিল করে। তারপরে দেখানো হয় যে আদান নিজেই এই ট্রেডমিলের উপরে চলছে এবং চলে চলে এই পুরো বাসার ইলেকট্রিসিটি তৈরি করছে। এত বেশি হাঁটাহাঁটি করে ও ট্রেডমিলের উপরে যে অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। আর আদান যখন এরকম অজ্ঞান হয়েছিল তখন জিমের বোন ওর চারপাশে হাঁটাহাঁটি করে আদানের শরীরটা একটু শুকে বলে যে খুব গন্ধ আসছে, বলে চলে যায়। আর তারপরে আদান উঠে গোসল করতে চলে যায়। তারপরে আরও দেখানো হয় যে আদান যখন গোসল শেষ করে ফেরত আসছে তখন জিমের বোন ওকে একটা হেয়ারপিন গিফট করে। তারপরে দেখানো হয় যে জিম ওর বন্দুকটা নিয়ে বাইরে বের হয়ে গেছে। জিম আর ওর বোন প্রতিদিনই ওদের চারপাশে বেছানো ট্র্যাপসগুলা পরীক্ষা করে দেখতো, আর এটা ছিল ওদের ডিফেন্সের ফার্স্ট লাইন। আর এইবারও প্রতিবারের মতো একটা জম্বি ওদের ওই ট্র্যাপে পা দিয়ে ফেলে। নেক্সট সিনে দেখানো হয় যে আদান ওর সকালের ব্রেকফাস্ট সেরে জিমের মায়ের ওয়ার্ক স্পেসের সামনে চলে আসে। টেবিলের উপরে কিছু ছবি ছিল আর একটা কারের চাবিও ছিল। আদান ওই চাবিটা দেখে দৌড় দিয়ে গাড়ির কাছে চলে যায় আর চাবি দিয়ে গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু আদানের কপাল খারাপ ছিল যে গাড়িটা নষ্ট হয়ে পড়েছিল। তারপরে গাড়ি থেকে বের হয়ে আদান ওই বাড়িটাকে পর্যবেক্ষণ করতে করতে কোনার দিকের একটা রুম ওর চোখে পড়ে যায়। ওর মনে হতে থাকে এটা হয়তো কোনো টুল রুম হবে। তো ভেতরে যে ওই রুমটা দেখার জন্য ঢুকে, আর তারপরেই পেছন থেকে জিম এসে ওকে অনেক চিৎকার করে বলে ওই রুমে তোমার ঢোকার কোনো প্রয়োজন নেই। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় যে অনেকটা সময় আদানের সাথে কাটানোর পর এই দুইজন ভাই বোনের মনে হতে শুরু হয়েছে যে আদান মনে হয় না কোনো খারাপ লোক, যার কারণে এখন আর ওরা ঘুমানোর সময় ওই সেফ রুমে আর যায় না। কিন্তু কি জন্য যেন জিম ওর নিজেকে একটা হ্যান্ডকাফের সাথে ওর বেডের সাথে বেঁধে রাখে। কিছু পায়ের শব্দ শুনে আদানের ঘুম ভেঙে যায়। দেখানো হয় যে জিম সচরাচর যেভাবে ওর ট্র্যাপগুলো পরীক্ষা করতে যায় ঠিক সেভাবেই পরীক্ষা করতে যাচ্ছে। গতকালকে যেই জম্বিটা এই ট্র্যাপে আটকে ছিল সেই জম্বিটাকে এখনও কিছু করা হয়নি, সেই জন্যই জিম ওখানে চলে আসে আর আদানও তার সাথে সাথে চলে আসে। তো আদানের মনে হতে থাকে যে হয়তো ট্র্যাপে আটকানো এই জম্বিটা হচ্ছে জিমের মা। এটা মনে করে আদান একটা লাঠি নিয়ে ওই জম্বিটাকে মেরেই ফেলতে যাচ্ছিল, আর তার আগেই জিম বলল যে দাঁড়াও, তুমি ওই জম্বির গায়ে হাত দিও না। এই কারণে আদানের অনেক বেশি রাগ হয়ে থাকে, আর যার কারণে ও বাড়ির দিকে ফেরত আসতে থাকে। আর বাড়ির দিকে ফেরত এসে ওই টুল বক্সটার গেট আগে খুলে, যেটা খুলতে জিম নিষেধ করেছিল। ভেতরে কিছু কম্বল টম্বল পড়েছিল আর দেয়ালে ছিল নখের আঁচড়ের দাগ। আর সাথে সাথেই এগুলা দেখে আদান রিয়ালাইজ করে যে হয়তো এখানে কোনো জম্বিকে আটকে রাখা হয়েছিল। আর এখন আদান অনেক বেশি শিওর হয়ে যায়। কিছুক্ষণ পরে আদান একটা গাড়ির ইঞ্জিনের শব্দ শুনতে পারে, অর্থাৎ বাইরে থেকে নতুন কিছু সার্ভাইভার্স ওই বাড়িতে চলে এসেছে। কিন্তু এই নতুন সার্ভাইভার্সদের হাবভাব খুব একটা ভালো ছিল না। ওদের হাতে ছিল অনেক ভারী ভারী অস্ত্র, আর এইসব অস্ত্র নিয়ে ওরা বাড়ির চারিপাশে খুব ভালোভাবে মনিটর করছিল। অন্যদিকে আদানের হাতে কোনো রকম কোনো অস্ত্র ছিল না, তো যার কারণে ও চেয়েও কিছু করতে পারছিল না। অন্যদিকে জিম দূরে বসে এসব দেখছিল। তো বাড়ির দ্বিতীয় ফ্লোরের জিমের বোন জিমের দিকে তাকিয়ে বারবার হাত ইশারা করছিল। তো ওইসব নতুন সার্ভাইভার্স ওই বাড়িটার আশেপাশে ঘুরছিল। তার সঙ্গে সঙ্গে দেখানো হয় যে আদান
চলে আসে আর জিমের বোনকে জানালার কাছ থেকে সরিয়ে নেয়। তারপরে যখন ওইসব লোকজনরা দেখলো যে এই বাড়িটার জানালা দরজা খুব ভালোভাবে আটকানো, এটা দেখে ওরা ফেরত চলে যায়। তো এই ঘটনার পরে জিম আদানকে আরও বেশি ভালোভাবে বিশ্বাস করতে শুরু করে, যার কারণে জিম নিজে থেকেই আদানের সব অস্ত্রগুলা ওকে ফেরত দিয়ে দেয়। এবার আদানের মনে হতে থাকে যে এখনই হয়তো সময় ওর চলে যাওয়ার, কিন্তু কেন জানি আদানের আবার যেতেও ইচ্ছা করছিল না। রাত্রে যখন আদান ঘুমাচ্ছিল তখন আবারও ও ওর বউয়ের স্বপ্ন দেখে। ঘুম থেকে উঠেই আদান একটা নতুন ফয়সালা করে, যেখানে ও এটা প্ল্যান করে যে এই দুইজন ভাই বোনকে নিয়েই ও ওর ওয়াইফকে খুঁজবে, আর এটা করলে ওর স্বপ্নটাও পূরণ হবে, তার পাশাপাশি এই বাচ্চাগুলোও সেফ থাকবে। কিন্তু জিম কোনো রকম কোনো কথা না শুনেই সরাসরি মানা করে দেয়। ও বলে, আমি এখানেই থাকবো আমার মা যতক্ষণ না পর্যন্ত ফেরত আসছে। তারপরে বাইরে থেকে বিভিন্ন রকম শব্দ শোনা যায়। কালকে যেসব লোকগুলা এসেছিল ওই সব লোকরা আরও বেশি লোকজন নিয়ে এবার ওদেরকে অ্যাটাক করার জন্য চলে আসে। আর বাইরে খেলাধুলা করছিল জিমের ছোট বোন, আর জিমের ছোট বোনকে ওরা ধরে নেয়। এখানে তারপরে চলে আসে জিম আর আদান। তারপরে ওরা সবাই মিলে একে অপরের দিকে বন্দুক তাক করে। ওরা যখন সবাই মিলে বন্দুক তাক করেই ছিল, তারপরে দেখা যায় যে দূর থেকে কে যেন গুলি করে ওইসব সার্ভাইভার্সদেরকে মেরে ফেলে। আর যখনই ওইসব সার্ভাইভার্সদেরকে গুলি করা হচ্ছিল, আদান এই সুযোগের ব্যবহার করে সাথে সাথে জিমের বোনকে নিয়ে চলে আসে। আর এই হস্তাধস্তি করার সময় আদানেরও একটা গুলি লেগে যায়। আর দূর থেকে এইসব সার্ভাইভার্সদেরকে যে গুলি করছিল সে আর অন্য কেউ না, জিমেরই মা। আদান যখন চোখ খুলে তখন দেখে যে ওর বুকে লাগা গুলিটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, আর ও একটা দড়ির সাথে গাছে বাঁধা। তারপরে জিমের মা আদানকে এই বিষয়গুলো এক্সপ্লেন করে। যখন কেউ জম্বি হয়ে যায় তখন তার ভেতরে আর কোনো রকম কোনো বিবেক বুদ্ধি কাজ করে না, সে শুধুমাত্র ক্ষুধা আর রাগ ছাড়া কিছু অনুভব করতে পারে না। কিন্তু এই পৃথিবীতে আরও এক ধরনের জম্বিও আছে যাদের বিবেক বুদ্ধি সব কিছুই কাজ করে, এবং তার পাশাপাশি জম্বিসদের মতো সব রকম অ্যাবিলিটিসও কাজ করে। আর এই ধরনের জম্বিদেরও পাওয়ার থাকে সব কিছু হিল করে ফেলার, কিন্তু ওদের একটা উইকনেসও আছে। আর সেই উইকনেসটা হলো, যদি ওদেরকে খুব গভীরভাবে আহত করা হয় তাহলে ওদেরও মানসিক বিকৃতি একটা নর্মাল জম্বির মতো হয়ে যেতে পারে। আদান এসব শুনে খুব অবাক হয়ে যায়, আর উনি নিজের কাছে প্রশ্ন করতে থাকে, তাহলে কি আমিও এ ধরনের কোনো একটা জম্বি? তারপরে জিমের মা অর্থাৎ লিনা হ্যাঁ বলে আদানকে, কারণ তোমাকে যেদিন গুলি করা হয়েছিল তোমার ওই দিনই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখনো বেঁচে আছো। আদান এসব কথা শুনে ওর যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারপরে লিনা আরও এটা বলে যে ওর ছেলে জিমও ওরই মতো বিশেষ ধরনের সংক্রমিত। আসলে ওই দিন রাতে যে কাপলটা মারা গিয়েছিল ওই কাপলের মৃত্যুর জন্য দায়ী ক্রেজি মোডে যাওয়া জিম। এরপরে এটা রিভিল হয় যে কেন প্রতিদিন জিম ঘুমানোর আগে নিজের হাতটা সুন্দর করে তার বেডের সাথে বেঁধে রাখত। আদান জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে কি এই ক্রেজি মোডের সময়টা আগে থেকে টের পাওয়া যায় না? তারপরে লিনা এটা এক্সপ্লেন করে যে জিমের যে কুকুরটা আছে সেই কুকুরটা অনেক স্পেশালি ট্রেন্ড, ও জিমের গন্ধ সুখে বলে দিতে পারে কখন জিমের এই ক্রেজি মোড আসবে। তারপরে আদানের মাথায় ওই রুমটার কথা আসে যেখানে দেওয়ালে নখের আঁচড়ের দাগ ছিল। ওইটাই আসলে সেই রুম যেখানে জিমকে ক্রেজি মোডে আটকে রাখা হয়। নেক্সট সিনে দেখানো হয় যে ওখানে কিছু লোকজন চলে আসে মিলিটারি থেকে। তাদের মধ্যে থেকে একজন লিডার থাকে, সাদা দাড়িওয়ালা লোক, যে লোকটা লিনাকে আগে থেকেই চিনত। তো উনি এসে লিনার সাথে কথা বলা শুরু করে। পরবর্তীতে আমাদের কাছে এটা এক্সপ্লেন করা হয় যে এই লোকটার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে, আর এই লোকটা মূলত তার মেয়েকে খোঁজার জন্যই বের হয়েছে। লিনা তারপরে ওই লোকটাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনার মেয়েকে দেখি তাহলে অবশ্যই আপনাকে জানাবো। সাদা দাড়িওয়ালা ওই লোকটি লিনার এই কথাটা শুনে লিনাকে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। ওই দিন রাতেই আদান লিনাকে জিজ্ঞেস করে যে আসলে এই বাড়িটা কি। লিনা ওকে ভেঙে চুরে বলে যে ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো আগে থেকে জানতো যে একটা জম্বি ভাইরাস চলে আসতে পারে দেশে, যার কারণে দেশের বিভিন্ন জায়গায় যেখানে লোকজনের ঘনবসতি কম সেসব জায়গাতে এরকম ধরনের বুলেট প্রুফ গ্লাস সহ কিছু অনেক বেশি শক্তিশালী বাড়িঘর তৈরি করে রাখা হয়েছিল। আর এই বাড়িঘরগুলো সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ছিল। আদান এসব কথা শুনে ওর খুব রাগ হতে থাকে,
আরও লিনাকে বলে যে তোমার উচিত ছিল লোকজনদেরকে এইসব কথা আগে থেকেই বলে দেয়া, তাহলে অনেক নিরীহ প্রাণ বেঁচে যেত। তখন লিনা একটা দুঃখ ভারাক্রান্ত চেহারা নিয়ে বলে দেয়, না, আমার পক্ষে এটা কখনোই সম্ভব ছিল না, কারণ লিনার ছেলে আর মেয়ে দুইজনেরই থাকে হার্টের সমস্যা, আর আমার এই দুই ছেলেমেয়ের বাবা ছিল একজন বিজ্ঞানী, আর ওদের বাবাই মূলত এই সর্বপ্রথম এই জম্বি ভাইরাসের খোঁজ করে। যখন জিমের বাবা দেখতে পায় যে তার ছেলে 3 বছরের বেশি বাঁচতে পারবে না, তখন জিমের বাবা একটা ভয়ঙ্কর ডিসিশন নেয়। জিমের বাবাই নিজে থেকে জিমের শরীরে জম্বি ভাইরাস ইনজেক্ট করে দেয়, আর অদ্ভুত কিছু ক্রিয়াকলাপের মাধ্যমে জিম অদ্ভুত ধরনের একটা জম্বিতে তৈরি হয়। আর যখন প্রথমবার জিম ওর ক্রেজি মোডে গিয়েছিল, আর ওই সময় তার বাবাকে সে প্রথমে কামড় দিয়েছিল, আর তার বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। আদানের মনের ভেতরে লিনার জন্য একটা অন্যরকম সম্মান কাজ করতে থাকে, যে কিনা এমন একজন মা যার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য যে কোনো জিনিস করতে পারে। লিনার পরিবারও আদানের উপরে অনেকটা নির্ভরশীল হয়ে পড়ে। দেখতে দেখতে একদিন হঠাৎ করে জিমের কুকুরটা খুব বেশি ডাকাডাকি শুরু করে। তখন লিনা দেখেই বুঝে যায় যে আজকেই সেই দিন যেই দিন জিম ওর বিস্ট মোডে চলে যাবে। আর খুব তাড়াতাড়ি করেই লিনা ওর ছেলেকে একটা রুমের ভেতরে আটকে দেয়, আর কিছুক্ষণ পরেই শোনা যায় এক তীব্র হিংস্র পশুর শব্দ ওই রুম থেকে। এই চিৎকার চেঁচামেচি শুনে লিনার খুব কষ্ট হতে থাকে ওর ছেলের জন্য, কিন্তু এটা একমাত্র উপায় ছিল ওর ছেলেকে বাঁচানোর। কিছুক্ষণ পরে আদান চলে আসে ওই দরজার সামনে এবং এসে বলে যে এখন আমি কিছুক্ষণ সময় পাহারা দিচ্ছি। নেক্সট সিনে দেখানো হয় যে জিমের বোন বাইরে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে ওরা যখন জিমের বোনকে রুমের ভেতরে নিয়ে এসে এটা দেখতে পায় যে তারও হার্টের রোগটা ধীরে ধীরে বেড়ে চলেছে। যেহেতু ওদের কাছে কোনো রকম কোনো উন্নতি প্রযুক্তি ছিল না, যার কারণে ওরা জিমের বোনকে চিকিৎসা করতে পারছিল না। আদান লিনাকে বুদ্ধি দেয় যে ওকেও জিমের মতো সংক্রমিত করে দেওয়া উচিত। তারপরে লিনা বলে যে না, এটা আমি কখনোই করতে পারি না, কারণ জিমের বেঁচে যাওয়াটা ছিল লাখে এক, আর আমার মেয়ে প্রথম থেকেই অনেক বেশি কষ্ট সহ্য করেছে। তারপরে ধীরে ধীরে দুজনে মিলেই ডিসাইড করে যে তার মেয়েকে খুব শান্তির সহকারে বিদায় দেওয়া হবে। নেক্সট নিয়ে দেখানো হয় যে জিম, লিনা আর আদান তিনজনে মিলেই ওই ছোট বাচ্চা মেয়েটার জন্য সব কিছু করে তার শেষ মুহূর্তে। দেখতেই দেখতে আদানেরও চলে যাওয়ার সময় চলে আসে। আদান বের হয়ে পড়ে ওর ওয়াইফকে খোঁজার জন্য, যদিও জিম আর জিমের মা মিলে আদানকে অনেক রিকোয়েস্ট করেছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু আদান ওর লক্ষ্যে অটল থাকে। একই সময়ে দুইজন মানুষের চলে যাওয়া ঘরে একটা নতুন রকমের শূন্যতা নিয়ে চলে আসে। ওদের কাছে মনে হতে থাকে যে সবকিছু যেন শূন্য হয়ে গিয়েছে। আর অন্যদিকে ওই সাদা দাড়িওয়ালা লোকজন মিলে ওই যে প্রথমে যে কাপলদের গাড়ি দেখানো হয়েছিল, ওই কাপলদের গাড়িটাকে খুঁজে বের করে ফেলে। আমাদের কাছে এটাও রিভিল হয় যে প্রথমে যে কাপলটা এসে জিমদের সাথে ছিল, ওইটাই আসলে ওই সাদা দাড়িওয়ালা লোকটার মেয়ে ছিল। আর এই লোকানো গাড়িটা যেখানে ছিল সেখান থেকে একটা মাত্রই বাড়ি দেখা যায়, আর সেটা হচ্ছে লিনাদের বাড়ি। সাদা দাড়িওয়ালা লোকটা ডিসাইড করে যে লিনাদের বাসা চিরুনি অভিযান চালানো হবে। তখনই আদান ওইখানেই এক বরফের ভেতরে ঘুমাচ্ছিল। ঘুমাতে থাকা আদান যখন টের পায় যে কিছু কিছু লোক ওই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, তখন তার ঘুম ভেঙে যায়। আদান এসব কিছু দেখে অনেক টেনশনে পড়ে যায়, যার কারণে ও নিজেও লিনাদের বাসার দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে যে দেখে যে ওই সাদা দাড়িওয়ালা লোকেরা মিলে ওই সম্পূর্ণ বাড়িটাকে ঘিরে ফেলেছে। আস্তে আস্তে দেখানো হয় যে সাদা দাড়িওয়ালা লোকটা লিনার মাথায় বন্দুক তাক করে রেখেছে, আর তাকে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। কারণ সাদা দাড়িওয়ালা ওই লোকটা ওর মেয়ের একটা জিনিস ওই ঘরের ভেতরেই খুঁজে পায়। আর এসব কিছু দেখে লিনা একদম সম্পূর্ণ চুপ হয়ে যায়, কারণ তার কাছে সাফাই দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আর অন্যদিকে আদান অনেক কষ্ট করে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আদান বাড়ির ভেতরে ঢুকে ওর অস্ত্রটা নিয়ে আস্তে আস্তে করে ওই সাদা দাড়িওয়ালা লোকগুলাকে সব বাইকে মেরে ফেলতে চলে আসে সাদা দাড়িওয়ালা লোকের সামনে। তারপরে সাদা দাড়িওয়ালা লোকের সামনে যখন আদান দাঁড়ায়, তখন ওর সামনে আরও 4-5 জন চলে আসে, যারা অনেক বড় বড় বন্দুক নিয়ে আদানকে তাক করে রাখে। আদান ওদের সবাইকে অবাক করে দিয়ে ওর নিজের গলায় কেটে ফেলে।
আর এটা দেখে ওরা সবাই অনেক অবাক হয়ে যায় যে আদান এই কাজটা কেন করে। শুধুমাত্র লিনাই বুঝতে পারে যে আদান এই কাজটা কেন করেছে। সেজন্য আস্তে আস্তে করে লিনা তার মেয়েকে নিয়ে বের হয়ে আসে। আদান যখন ফুল বিস্ট মোডে চলে যায়, ও একদম নন স্টপেবল হয়ে যায়। ও এমন জোরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে যে ওর চিৎকার চেঁচামেচি শুনে বাদ বাকি জম্বিরাও এগিয়ে আসে। পরের দিন সকালে যখন আদানের চোখ খুলে তখন দেখে যে পুরা বাড়ি একটা ডিজাস্টার হয়ে আছে, আর একটা চিঠি পায় ও লিনার দেয়া। আদান ওই চিঠিটা পড়ে, আর চিঠিটাতে লেখা থাকে যে মা ছেলে মিলে ওরা বেরিয়ে গিয়েছে উত্তরের দিকে, যদি আবার ভাগ্যের কোনো পরিহাস ঘটে আমাদের দেখা আবার হবে। তো এটা দেখে আদান অনেক খুশি হয়ে যায়, আর ওই বাড়ি থেকে আদানের সব থেকে প্রিয় একটা খেলনা অর্থাৎ জিমের ছোট বোনের একটা পুতুল নিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তার আগ পর্যন্ত ভালো থাকেন।